আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ, ভেঙে দেয়া হলো পরিচালনা পর্ষদ, অ্যাডহক প্রধান তামিম। সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন বিল পাস, গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত। আদালতে সাবেক স্পিকার শিরিন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। ভেঙে দেয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। এরই মধ্যে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। 3 মাস দায়িত্ব পালন করবে এই কমিটি। বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন অ্যাডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কমিটি দেখতে পায় যে বিসিবির সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। 8 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলার অ্যাডহক কমিটিতে মিস্টার আমিনুল ইসলাম বুলবুল এবং মিস্টার নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে তারা কাউন্সিলর পদ নিশ্চিত করতে পারেন এবং পরবর্তীতে বিসিবি পরিচালক পদে নির্বাচিত হতে পারেন। এটি ক্রীড়া উপদেষ্টা পক্ষপাত এবং প্রভাব প্রতিফলিত করে। জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। জাতীয় সংসদের সকালের সেশনে 8টি বিল পাশ হয়েছে। গত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনের রূপ দিতে এইসব বিল পাশ করা হয়। বিলগুলোতে দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব ছিল না, তাই বিলের ওপর সংসদে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা উত্থাপনের পর বিলগুলো সরাসরি কণ্ঠভোটে পাশ হয়। একই সঙ্গে জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন 2026 বিলটিও পাশ হয়েছে। এর মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় গুমের অপরাধ বিচারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এখন থেকে গুমের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না। গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের আবু সাইদ হত্যা মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। 24-এর গণ অভ্যুত্থানে সারা দেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল। আন্দোলনে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম সহ বেশ কয়েকজন। ওই সময়ের 6 জনকে হত্যার মামলায় গত 5 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মঙ্গলবার এ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও আ.জ.ম নাসির উদ্দিন সহ 22 জনের নাম রয়েছে। আসামিদের মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেপ্তার রয়েছেন। বাকি 18 জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সেই ঘটনায় সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল এবং আমাদের সেখানে দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি।
তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। এদিকে বহুল আলোচিত জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী 9 এপ্রিল। রায়কে ঘিরে ট্রাইব্যুনালের সকল প্রস্তুতি শেষ হয়েছে। তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট আসামি 30 জন। এদের মধ্যে সাবেক উপাচার্য সহ 24 জন পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ভোরে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার দুপুরে শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে 2 দিন রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে তাকে পাঠানোর নির্দেশ দেয়। তার যে জামিন চাওয়া হয়েছিল, তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন, তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আমাদের সাবমিশন শুনে আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। লালবাগ থানার হত্যা চেষ্টা মামলা ছাড়াও ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 6টি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর টানা এ দায়িত্বে ছিলেন তিনি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। দেশে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও অন্তত 11 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম সন্দেহে 1236 জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন 224 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। হামের হটস্পট বরগুনায় মঙ্গলবার সকাল 8টা থেকে টিকা দেওয়া শুরু হয়। প্রথম 2 দিনে 3000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। 24 ঘন্টায় এই জেলায় 15 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই হামের টিকার জন্য সর্বোচ্চ ভালো ডাক্তার চাই। আরো টিকা পাওয়ার সময় 2 বছর আগেও চলে গেছে, কিন্তু তারা সেই টিকা নিতে আসছে। সকালের পর থেকে আস্তে আস্তে ব্যাপকভাবে ভিড় বাড়ছে এবং লোকের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 1 জন।
হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 123 জন। এই হাসপাতালে রাজশাহী বিভাগ ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে। বেড আমরা কেবলমাত্র সাসপেক্টেড হামের জন্য ডেডিকেটেড রেখেছি এবং বাকি 6টি নন মিজলস যে অন্যান্য শিশু রোগীরা আইসিইউ এর জন্য আসে তাদের জন্য রেখেছি। এবং প্রাথমিক অবস্থায় আমাদের কিন্তু আইসিইউ সিরিয়ালটা 50 বা 60 এরকম থাকতো শিশুদের ক্ষেত্রে, এখন সেটি 10-এর নিচে নেমে এসেছে। ময়মনসিংহের 3টি উপজেলায় 2 দিনে 20,524 শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করা হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে 28 শিশু ভর্তি হয়েছে। ডাক্তার বললো যে বাবুর হাম হয়েছে, তারপরে হাসপাতালে নিয়ে এলাম। কিছু হলো না, তো মুখটা কয়ে গেছে। হামের টিকাটা লাস্টের এটা আমরা বুঝতে পারছি না বুঝার কারণে এরকম হয়েছে। ঠাকুরগাঁয়ে 24 ঘন্টায় 17 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার জন্য আরও 41 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরে 24 ঘন্টায় 29 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9 জন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকাসহ সারা দেশে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি চলছেই। এছাড়া অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে মজুত করা তেল জব্দ করে প্রশাসন। সোমবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণের উত্তরচর আইচা বাজারের এক ব্যবসায়ীর বাড়ি থেকে অন্তত 1000 লিটার ডিজেল জব্দ করে উপজেলা প্রশাসন। এই ঘটনায় ওই ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোলার আরও কয়েকটি স্থানে অভিযান চালিয়ে মোট 5228 লিটার তেল জব্দ করে কোস্টগার্ড, জেলা ও উপজেলা প্রশাসন। একইভাবে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় 4300 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দেশে জ্বালানি তেল সরবরাহে কিছুটা সমস্যা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তবে বৈশ্বিক পরিস্থিতিতে এটা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে সরকারের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই উপদেষ্টা। এ সময় আরও জানান, জ্বালানি তেল ক্রয়ের জন্য একটি অ্যাপ তৈরি হচ্ছে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, বিভিন্ন দেশ জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশ সরকার এখনও সে পথে যায়নি। শুধু আগের সরকারের দুর্নীতি নয়, বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম থাকলে সেটিও খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন তিনি। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না, কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটা কারো ইভিল ইন্টেনশন আছে, সেটা হচ্ছে যে তারা কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হয়েছে, এটা সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি। দেশে গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ইউনিটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে দেশে 1,17,00,000-এর বেশি অর্থনৈতিক ইউনিট রয়েছে, যা 2013 সালের তুলনায় প্রায় 50% বেশি। তবে উদ্যোক্তাদের বড় অংশই মনে করেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মূলধনের অভাব। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS প্রকাশিত অর্থনৈতিক শুমারি 2024-এর ফলাফলে এই সব তথ্য উঠে এসেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে শুমারির ফলাফল প্রকাশ করা হয়। শুমারিতে অংশ নেওয়া উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় 86% জানিয়েছেন ব্যবসা পরিচালনায় তাদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পর্যাপ্ত মূলধনের অভাব। এছাড়া ঋণ প্রাপ্তির জটিলতা, দক্ষ শ্রমশক্তির ঘাটতি, কাঁচা মালের অপর্যাপ্ততা এবং উৎপাদন খরচ বৃদ্ধি ব্যবসা পরিচালনায় বড় চ্যালেঞ্জ হিসেবেই চিহ্নিত হয়েছে। সরকারের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং সেই ইজ অফ ডুইং বিজনেস হলে আমরা আশা করি যে ক্ষুদ্র এবং মাঝারি জায়গাটার একটা পরিবর্তন ঘটবে এবং এই পরিবর্তনটা কীভাবে ঘটছে সেইটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এইটা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব,
বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এদিকে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত 15 জন আমেরিকান আহত হয়েছেন। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ, ভেঙে দেয়া হলো পরিচালনা পর্ষদ, অ্যাডহক প্রধান তামিম। সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন বিল পাস, গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত। আদালতে সাবেক স্পিকার শিরিন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।